হ্যালো, শতদ্বন্দ্বা আর রূপরাজ স্যার, শুভ সন্ধ্যা। আমি কি টাইমের আগে এলাম নাকি বুঝতে পারছি না। ধন্যবাদ শতদ্বন্দ্বা। আরো কয়েকজন এসে গেলে শুরু করবো নাকি? প্রসেনজিৎ দেখা যাচ্ছে? ওকে, শতদ্বন্দ্বা কি শুরু করবো নাকি একটু ওয়েট করবো আরো কয়েকজনের জন্য? আড্ডাটা জমে ভালো, যদি সবাই আরো কয়েকজন থাকে তাহলে গল্প করতেও আরাম, যারা শুনছে তাদের জন্য, তাদের সঙ্গে কথাবার্তা স্মুথ হয়, বুঝতেও পারবো ওরা কি ভাবছেন কি বলছেন। শুরু করে দেব? ওকে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। আমি দীপাঞ্জলি চৌধুরী। যারা অনেকেই চেনেন, হয়তো অনেকেই আবার চেনেন না, তাই ভাবলাম নিজের পরিচয়টা দিয়েই দিই। শতদ্বন্দ্বার আমন্ত্রণে আমি এই গ্রুপ জয়েন করেছি, লাইভও ওরই আমন্ত্রণে। ও আমাকে বলায় নিজের দাদার মতো আমার, তো আজকে আমি লাইভে এসেছি। কিন্তু আমার ঝুলিতে খুবই কম পুঁজি আছে, তো ওইগুলো নিয়ে আমি শুরু করছি। যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী গেছে, গুড ইভিনিং দেবরাজ, আমি রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়েই ভাবছি আজকে শুরুটা করব। যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী ছিল, তো ওনার কবিতা দিয়েই আজকে আমি আমার শুরুটা করছি। ওনাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি ওনার কবিতা দিয়ে আমি আমার লাইফটা শুরু করছি। কবিতাটা হচ্ছে সোনার তরী। আমার খুব প্রিয় একটা কবিতা এটা। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পোড়োপাড়ে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পাড়েতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লো তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লোহ করুণা করে,
ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অদ্ভুত সুন্দর এই কবিতাটা। সব দিয়ে কবি সব দিয়ে দিয়েছেন। এখন উনি নিজে একা হয়ে গেছেন। কি করে যাবেন, কি করে পার হবেন, কি করে উতরাবেন, এটার মধ্যে একটা আরতি ছিল, যতটুকু আমার জ্ঞান। এটা দিয়ে ওনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। রবীন্দ্রনাথের কবিতা প্রত্যেকটাই এক একটা আলাদা রকমের থাকে। ওনার কবিতাগুলো বোঝার ক্ষমতা আমার মতো মানুষের পক্ষে অসাধ্য। হ্যাঁ, এখন রবীন্দ্রনাথকে বোঝার ক্ষমতা যে বলছি, এই যে কবিতা বলেছি এটাই অনেক দুঃসাহস করেছি, অনেক ভুল ত্রুটি আছে আমি জানি, তবু নিজের মতো করে আমি কবিতাটা বলেছি। তারপরে আরেকটা কবিতা বলবো আরেকজন কবি, যিনি আমার, হ্যাঁ শতদলদা, আমার কবিতা শোনাবো। আগে দুজন কবির দুজন বিখ্যাত কবি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গেলে 25শে বৈশাখ জন্মজয়ন্তী গেল, 13 মে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস। কবি সুকান্তকে আমি প্রত্যেকটা কবিতার মধ্যে আমি এত বাস্তবের সঙ্গে মিল পাই যে ওনার প্রত্যেকটা কবিতায় যেন মনে হচ্ছে না প্রত্যেক সাধারণ মানুষের সঙ্গে যেন উনি মিলিয়ে মিলিয়ে কবিতাগুলো লিখেছেন এত আগে, কিন্তু এখনের সঙ্গেও যেন মিল খায় মনে হয়। তো উনার একটা কবিতা আমি পাঠ করছি, উনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, কারণ 13 মে যেহেতু উনার মৃত্যুবার্ষিকী ছিল। তো আমার খুব প্রিয় একটা কবিতা, দেশলাই কাঠি। আমার কবিতাও শোনাবো, নিশ্চয়ই শোনাবো। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে। আমাদের মনে নেই এই সেদিন উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। দারুণ এই কবিতাটা পাঠ করলাম, খুব আনন্দ লাগে এই কবিতাগুলো পাঠ করতে। যদি যথাযথ মর্যাদা হয়তো আমি দিতে পারিনি হয়তো কবিতাগুলোর, অদ্ভুত এগুলোর মধ্যে ভেতরে কথা রয়ে গেছে। একটা দেশলাই কাঠি, তার সে ক্ষুদ্র ভেবে, কিন্তু তারা যখন একসঙ্গে হয় তখন কি করতে না পারে ওরা। এখানে একটা দুটো স্তরকে বুঝিয়েছে, উচ্চ স্তর আর নিচ স্তরের কে উনি এটাকে সিম্বলাইজ করেছেন খুব সুন্দরভাবে, যে আমাদেরকে যতই অত্যাচার করে একদিন যখন আমরা সবাই মিলে জ্বলবো না, তখন আমরা কি করতে পারি। খুব অদ্ভুত, ভীষণ সুন্দর।
মধ্যে যদি নেটের কোনো প্রবলেম হয় বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। বলতে পারছি এখন পর্যন্ত ঠিকঠাক আছে, মধ্যে একবার চলে গেছিল নেট, আবার এসে গেছে। সুদীপ্তা সেনগুপ্ত ধন্যবাদ অনেক, মঞ্জুরি ম্যাম ধন্যবাদ, প্রসেনজি থ্যাংক ইউ। এখন আমি আমারই একটা কবিতা ইদানিং লিখেছিলাম সেই করোনার উপরে, অসহায় মানব জাতি, যেটা 15 তারিখে গতি পত্রিকায় উঠেছিল, ওটা একটু পাঠ করছি আমি। সবাই যদি একটু কথা টথা বলেন তাহলে ভালো লাগে, বোর করলে বলবেন প্লিজ, কারণ আমার ঝুলিতে খুব অল্প ছোট ছোট, হ্যাঁ মধ্যে আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু কবিতা খুব ছোট ছোট কবিতা লিখি, আর গল্প অনুগল্পতে খুব মানে ভালো লাগে লিখতে। খুব বড় গল্পতে গেলেই আমার মনে হয় আমি খুদে লিখে উঠতে পারবো না, তো তেমন লেখাও আমার হয়নি। আমার কবিতাগুলো খুব ছোট ছোট, ভালো লাগবে আশা করি। এখানে যারা রয়েছেন অনেক গুণী মানুষরা রয়েছেন, ওদের সামনে আর কি বলবো। একটু সময় চেয়ে নিচ্ছি আমি খোঁজার জন্য, অসহায় মানব জাতি। এই যে আমাদের যে করোনাটা হয়েছে, আমরাই তো দায়ী, আমরা মানব সমাজটাই দায়ী এই করোনার জন্য আমার মনে হয় আর কি। আমি যেটা আমি ভেতর থেকে মনে করি যে আমরাই যেমন প্রকৃতিকে নিয়ে খুব করেছি, প্রকৃতিকে আমরা নষ্ট করার চেষ্টা করেছি, একবারও আমরা প্রকৃতিকে নিয়ে ভাবিনি, পৃথিবীটাকে নিয়ে ভাবিনি যে আমরা আদৌ বাস করতে পারবো কিনা না। এই করোনাও তো আমাদেরই তৈরি, তো ওটার উপরে করে আমি লিখেছিলাম অসহায় মানব জাতি। সময়ের পশাঘাতে মানব জীবন আজ গৃহবন্দী, পড়েছে শৃঙ্খল নিজেই। এ শৃঙ্খল তৈরি হয়েছে মানব কারখানায়, উদ্দেশ্য বুঝি জৈবিক যুদ্ধ। ওহে মূর্খ মানব জাতি, নিজের ধ্বংস তুলে নিলে নিজেরই হাতে, আর কে বাঁচায় তোমায়? স্বাক্ষর অশিক্ষিত মানব সমাজকে কে প্রদীপ দেখাবে? কে ধুইয়ে দেবে তাদের মনের কলুষতা? নেমে এসো হে মহামানবের দল, বাঁচাও পৃথিবীকে বিবেক বুদ্ধিহীন এই মানব জাতির কাছ থেকে। মূর্খ মানব জাতি আজ অসহায়, খুঁজে চলেছে প্রতিকার, তোমরাই নিয়ে এসো নতুন ভোর। আমাদের যে শৃঙ্খলটা আজকে আমরা পড়ে আছি, সেই যে করোনা নামক ভাইরাসের যে শৃঙ্খল, সেটা আমাদেরই তৈরি, আর আমরাই কষ্ট পাচ্ছি এখন। আর এটাকে থেকে বাঁচাবার জন্য একমাত্র এমন কেউ একজন আসতে হবে যে আমাদেরকে রাস্তা দেখাবে, যে আমরা ঠিকভাবে চলবো, ঠিক পথে চলবো, প্রকৃতিকে বাঁচিয়ে চলবো। হয়তো করোনাই এরকম কেউ যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি করে আমরা প্রকৃতির সঙ্গে মানিয়ে চলবো, প্রকৃতিকে রক্ষা করে চলবো। এটাই আমি এই কবিতার শেষ করেছিলাম, নেমে এসো হে মহামানবের দল। তো এটাই আরতি আমাদের এখন, যে এই পৃথিবীকে কেউ বাঁচাক। হয়তো আমরাই আমাদেরকে বাঁচাতে হবে, হয়তো আমরা এখন শিখে ফেলছি কী করে প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে বাঁচিয়ে নিজেদেরকে বাঁচাতে পারি। এটা ছিল অসহায় মানব জাতি। মমতা থ্যাংক ইউ, স্মৃতি দত্ত ধন্যবাদ। থাকবেন সঙ্গে, ভালো না লাগলে বলবেন, বোর করলে বলবেন। এখন একটা ছোট্ট গল্প অনুগল্পে চলে যায়। হ্যাঁ, মধ্যেখানে একটু গল্প করে নেই, আমি আবার গল্প করতে খুব ভালোবাসি। এই এক নাগারে যদি আমি শতদলতা কবিতা বলতে থাকি তাহলে অনেকেরই মনে হবে আর ভালো লাগছে না, কারণ সবারই একটু
যদি চেঞ্জ আসে মধ্যে মধ্যে ভালো লাগে। তো গল্পটা দুই তরফের হবে, আপনারাও লিখবেন, বলবেন, আমি ওটার উত্তর দেবো। তো এরকমভাবে কথা বললে সময়টা 1 ঘন্টাটা কাটিয়ে দিতে পারবো, কারণ আমি আগেই বলেছি আমার ঝুলিতে খুব কম আছে। তো যা আছে সব দেবো উজাড় করে আপনাদেরকে। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক আমাকে বলবেন প্লিজ। তো একটা অনুগল্প ইদানিংকালে লিখেছিলাম, ডিম লাইট, ওটা পড়ছি। একটু খুঁজতে সময় লেগে যায় আমার। শতদলদা ঠিক আছে তো? সব অসুবিধা হচ্ছে না তো শুনতে বা দেখতে? একটু রেসপন্স দিলে ভালো হয়, যে দেখা যাচ্ছে নাকি বা আওয়াজে কোনো প্রবলেম হচ্ছে না তো। শতদলদা ঠিক আছে? আচ্ছা ঠিক, তুমি ঠিক বললেই ঠিক, তোমার সম্মানটা যাতে রাখতে পারি। কোথায় জানি গেল। হ্যাঁ, ডিম লাইট। একটু ধৈর্য ধরে আমাকে একটু টাইম দিতে হবে, একটু গল্প করে করে। ক্যামেরার পজিশনটা অসুবিধা হচ্ছে প্রসেনজি? এখন ওকে? হ্যালো, ঠিক আছে? ওকে। ডিম লাইট একটা অনুগল্প। 4 নং হাসপাতালের কেবিন নাম্বার 205। কেবিনের ভেতর একটা ডিম লাইট জ্বলছে। শ্রমিক এক দৃষ্টিতে সুমনার দিকে তাকিয়ে আছে। সুমনা শুয়ে আছে বেডে, বেঁচে আছে কিনা বোঝার উপায় নেই, শুধু মনিটরটাই ওর বেঁচে থাকার প্রমাণ দিয়ে চলেছে। পুরো শরীরে গেঁথে আছে ওকে বাঁচিয়ে রাখার অজস্র যন্ত্রপাতি, আর মুখে। ডক্টর ব্যানার্জি আজ শ্রমিককে ডেকে বললেন যে এইভাবে সাপোর্ট দিয়ে সুমনা 7 দিনও বাঁচতে পারে, আবার 7 বছরও। অক্সিজেন মাস্ক যতক্ষণ আছে ও বেঁচে থাকবে, মাস্ক খুলে দিলেই শেষ। শ্রমিক সুমনার মুখের দিকে তাকিয়ে পুরনো অনেক কথা ভাবতে লাগলো। ওদের বিয়েটা সম্বন্ধ করে। সুমনা খুব সুন্দরী না হলেও ওর চেহারায় একটা আকর্ষণ আছে, যা যে কোনো পুরুষকে আকর্ষিত করতে পারে খুব সহজেই। শ্রমিক একটি বেসরকারি সংস্থায় কাজ করে, মাইনে যা পায় তাতে তাদের দুজনের ভালোভাবেই চলে যায়। সুন্দরই চলছিল ওদের দাম্পত্য জীবন, শুধু অভাব ছিল একটি সন্তানের। 5 বছর চেষ্টা করার পরও যখন হলো না, সুমনা তখন খুব ভেঙে পড়ল। সৌমিক তার স্ত্রীকে কাছে টেনে বলল, হবে হবে আর কি, সময় হলেই হবে, এত ভাবার কি আছে। সুমনা এত দুঃখের মধ্যেও সান্ত্বনার এক স্নিগ্ধ ছোঁয়া পেল। সৌমিক তাকে এত ভালোবাসে। 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সুমনার। হ্যালো, একটু আর বড় যন্ত্রণা করল। দেখা যাচ্ছে নাকি প্রসেনজিৎ? আমাকে নেটওয়ার্কে বড় ঝামেলা করছে। হ্যালো,
বন্ধ হয়ে গেছিল এখন। হ্যাঁ, নেটটা হঠাৎ করে ফ্লাকচুয়েট করছে কেন বুঝলাম না, নেটটা চলে গেছিল। ডিম লাইটটা আবার পড়ছি আমি, কতটুকু পড়েছিলাম বুঝতে পারছি না। ডিম লাইটটা কি প্রথম থেকেই শোনা গেছে না? ডিম লাইটটা প্রসেনজিৎ আমাকে বললো, ডিম লাইট যে গল্পটা কি স্টার্টিং থেকেই শোনা যাচ্ছিল নাকি হাফে চলে গেছে? আচ্ছা, আমি প্রথম থেকেই পড়ি আবার। 4 নং হাসপাতালে কেবিন নাম্বার 205। কেবিনের ভেতর একটা ডিম লাইট জ্বলছে। সৌমিক এক দৃষ্টিতে সুমনার দিকে তাকিয়ে আছে। সুমনা শুয়ে আছে বেডে, বেঁচে আছে কিনা বোঝার উপায় নেই। শুধু মনিটরটাই ওর বেঁচে থাকার প্রমাণ দিয়ে চলেছে। পুরো শরীরে গেঁথে আছে ওকে বাঁচিয়ে রাখার অজস্র যন্ত্রপাতি আর মুখে অক্সিজেন মাস্ক। ডক্টর ব্যানার্জি আজ সৌমিককে ডেকে বললেন যে এইভাবে সাপোর্ট দিয়ে সুমনা 7 দিনও বাঁচতে পারে, আবার 7 বছরও। অক্সিজেন মাস্ক যতক্ষণ আছে ও বেঁচে থাকবে, মাস্ক খুলে দিলেই শেষ। সৌমিক সুমনার মুখের দিকে তাকিয়ে পুরনো অনেক কথা ভাবতে লাগলো। ওদের বিয়েটা সম্বন্ধ করে। এখন শোনা যাচ্ছে তো শতদলদা? আমি ঠিক বুঝতে পারছি না, শোনা যাচ্ছে? অক্সিজেন মাস্ক যতক্ষণ আছে ও বেঁচে থাকবে, মাস্ক খুলে দিলেই শেষ। সৌমিক সুমনার মুখের দিকে তাকিয়ে পুরনো অনেক কথা ভাবতে লাগলো ওদের বিয়েটা সম্বন্ধ করে। সুমনা খুব সুন্দরী না হলেও ওর চেহারায় একটা আকর্ষণ আছে যা যে কোনো পুরুষকে আকর্ষিত করতে পারে খুব সহজেই। সৌমিক একটি বেসরকারি সংস্থায় কাজ করে মাইনে যা পায় তাতে তাদের দুজনের ভালোই চলে যায়। সুন্দরই চলছিল ওদের দাম্পত্য জীবন, শুধু অভাব ছিল একটি সন্তানের। 5 বছর চেষ্টা করার পরও যখন হলো না, সুমনা তখন খুব ভেঙে পড়ল। সৌমিক তার স্ত্রীকে কাছে টেনে বলল, হবে হবে আর কি, এত ভাবার কি আছে, সময় হলেই হবে। সুমনা এত দুঃখের মধ্যেও সান্ত্বনার এক স্নিগ্ধ ছোঁয়া পেল। সৌমিক তাকে এত ভালোবাসে? 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সুমনার। একদিন কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় সুমনা। ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বললেন যে সুমনার ইউটেরাসে ক্যান্সার, তাও আবার লাস্ট স্টেজ। কতদিন বাঁচবে তা সঠিক বলা প্রায় অসম্ভব। ডাক্তারবাবুর পরামর্শ মতো সঙ্গে সঙ্গে সুমনাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেদিন থেকে এই হাসপাতালে সুমনার ঠিকানা। প্রায় 9 মাস হতে চলেছে সুমনার চিকিৎসা। প্রথম সুমনাকে দেখাশোনা করার জন্য একজন আয়া রেখেছিল সৌমিক, কিন্তু হাসপাতালের খরচ সামলাতে না পেরে সেই আয়াকে ছাড়িয়ে দিতে হয়েছে। আজকাল সে নিজেই দেখাশোনা করে সুমনার, তাই অফিস কামাই হয় প্রায়ই। চাকরিটাও হয়তো শেষ পর্যন্ত বাঁচাতে পারবে না সৌমিক। ডক্টর ব্যানার্জির কথায় আজ সৌমিকের সামনে শুধুই অন্ধকার। সুমনার কষ্ট যেন আর সহ্য করতে পারছিল না সে। বিছানার সঙ্গে যেন মিশে যাচ্ছে সুমনা। কত কষ্ট জানি পাচ্ছে তার সুমনা। এসব ভাবতে ভাবতে মাথাটা ঝিমঝিম করে উঠল সৌমিকের। চেয়ার থেকে উঠে গিয়ে অক্সিজেন পাইপের সুইচটা বন্ধ করে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল সৌমিক। যেতে যেতে শুধু বলে গেল, মুক্তি দিলাম তোমায়, পারলে ক্ষমা করে দিও। এটা হলো একটা অসহায় স্বামীর, যার স্ত্রী এরকম বিছানা নিয়েছে অসুস্থতায়, কিন্তু সে কিছুই করতে পারছে না ওর স্ত্রীর জন্য। এই যে অসহায়তা এবং তার ভালোবাসার শেষ পরিণতি হিসাবে সে অক্সিজেন পাইপের সুইচটাই বন্ধ করে দিয়েছে, কারণ সে আর দেখতে পারছিল না তার স্ত্রীর এই করুণ পরিণতিটা।
আসলে আমরা যাকে ভালোবাসি তার কষ্ট আমরা একদম সহ্য করতে পারি না, সে স্ত্রী হোক, স্বামী হোক, মাই হোক, বাবাই হোক আর সন্তানই হোক, বা কোনো খুব ভালো বন্ধুই হোক। তো এটার উপরেই লিখেছিলাম ডিম লাইট। চন্দ্রিমাদি, হ্যাঁ অনেকদিন পর দেখছি। লকডাউন শেষ হলে আবার দেখা হবে, আবার আড্ডা হবে। অনেকদিন কবিতাও শোনা হয়নি, আপনার কবিতা। আচ্ছা, এখন ডিম লাইটের পরে আরেকটা আমার কবিতা, ওকে বলে দাও, শোনাচ্ছি। ওটা একটা মেয়ের অভিমানের কথা তার প্রেমিকের কাছে পাঠাচ্ছে। ধন্যবাদ গৌরব চক্রবর্তী। আমি যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। যারা পড়ে এসছেন তাদেরকে, থাকবেন সঙ্গে। একটু খুঁজে নিই, আমি খুঁজতে আসলে আমি কোথায় যে হারিয়ে ফেলি কবিতাগুলো, লিখে রাখি তারপরে খুঁজে পাই না। তার মধ্যে আমার আইপ্যাড নিয়ে আমার পুত্রের টানাটানি চলে, তাই আমি সেভ করে রাখি এক জায়গায়, সে আবার কি হচপচ করে ফেলে। পেয়েছি, এটা আমার খুব প্রিয় একটা কবিতা, শোনাচ্ছি। তাকে বলে দিও, তাকে বলে দিও ভালো আছি আমি, এখন আর বায়না করি না কোনো কিছুতেই, গাজনের মেলা দেখতেও যাই না, কারণ এখন তো আর কেউ বলে না সাবধানে যাস। তাকে এটাও বলে দিও সেবার ঘুড়িটা আমি নিজেই ভোকারটা করেছিলাম যাতে সে যেতে। আমি এখন বৃষ্টিতেও ভিজি না, সোদাগন্ধে তার কথা খুব বেশি মনে পড়ে। তাকে বলে দিও এখন আমি না বলা কথা বুঝতে পারি, হাসি দিয়ে কষ্ট কি করে আড়াল করতে হয় তাও জানি। তাকে বলে দিও আমি আর অপেক্ষা করি না তার, অপেক্ষারাও আজকাল ফাঁকি দেয় তার মতো। নিস্তব্ধ রাতের তারাগুলোই আপন এখন। তাকে বলে দিও ভালো আছি আমি, খুব ভালো, খুব ভালো। এটা এক প্রেমিকার তার প্রেমিকের প্রতি অভিমানে বলা। সে একদমই ভালো নেই ওকে ছাড়া, সেটাই বলেছে। তার সব কিছুই আগে যেমন সব কিছুই একটা প্রাণবন্ত ছিল, এখন সবগুলোই যেমন একদম সবই ছেড়ে দিয়েছে সে। তার আর কিছুতেই আনন্দ আসে না, গাজরের মেলা দেখতেও সে যায় না, সেই উৎসাহ নেই, আর বৃষ্টিতে ভিজতেও সে চায় না। তো এটা এরপরে চলে যাব। এত সময় তো আমি আমার গল্প কবিতা নিয়েই মশগুল ছিলাম। শতদলদা বলছিল তোমার কবিতা বলো। এবার আমি একটু অন্যদের কবিতা এক দুটো বলবো। প্রথম বলছি প্রসেনজিৎ ভট্টাচার্যের কবিতা অস্তিত্ব, এখন আমি পড়ব। ওটা আমার খুব প্রিয় কবিতা, এমনকি আমি এটার অডিও আমি করেছিলাম। ভীষণ সুন্দর কবিতাটা। থ্যাংক ইউ চন্দ্রিমাদি, শতদলদা থ্যাংক ইউ, দিলীপ দাস আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অস্তিত্ব প্রসেনজিৎ ভট্টাচার্যের কবিতাটা পাঠ করছি আমি। আমার কবিতা পাঠই হয়, আমার কিন্তু আবৃত্তি আমি করতে তেমন পারি না। আমি বাচিক শিল্পীও নই, আবৃত্তিকারও নই। আমি আমার মতো করে আমি কবিতাগুলোকে বলে যাই, তবে বলতে খুব ভালোবাসি, নিজের মনেই আমি বলতে থাকি। অস্তিত্ব
কবিতাটার নাম। তোমাকে প্রথম যখন দেখলাম ঠিক খেয়াল করিনি। সত্যি বললে প্রথম কখন দেখেছি তা মনেও নেই। আর কালো চক্রে আজ তুমি আমার লেখা প্রত্যেক গল্পের নায়িকা। ব্যক্তিগত জীবনে অপরিচিত আমি আজও বন্ধুত্ব করেছি তোমার ফেসবুক প্রোফাইলের সাথে। জানি অন্যায় করেছি তোমার অজান্তে তোমার ছবি সেভ করে, তবে মন মন্দিরে আজ সে ছবি দেবাসনে স্থাপিত। ছোট থেকেই সবাইকে সম্মান করতে হয় মা শিখিয়েছে, হয়তো তার জন্যই তোমার দ্বারে আপনি মাথা নত হয় নিজের অজান্তে। জানি আমি কোনো রাজপুত্র না, তোমার এত বন্ধুদের মধ্যে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখাটা কঠিন, তাই আর চেষ্টাও করি না। সবাই যখন তোমার ছবি দেখে ভালো ভালো কথা বলে, আমি দূর থেকে প্রার্থনা করি এই নিষ্পাপ হাসি যেন তোমার অলংকার হয়ে থাকে সারাটা জীবন। কখনো ইচ্ছে হয় এই নিষ্ঠুর অন্ধকার পৃথিবী থেকে তোমাকে আগলে রাখতে, কখনো ইচ্ছে হয় তোমার হাসিকেই আমার জীবনের লক্ষ্য ভেবে বাঁচতে। আজ থাক আজ আর এসো। আমি জানি আমার লেখাটা তুমি পড়বে না কোনো দিন, আর পড়লেও বুঝবে না কোনো দিন যে তার ছন্দে ছন্দে তোমারই গন্ধ। তবু আমি লিখে যাই নিজের আনন্দে। অদ্ভুত সুন্দর একটা কবিতা, অসম্ভব ভালো লাগা কবিতা একটা আমার, তাই পাঠ করলাম। ভীষণ এটার মধ্যে প্রত্যেকটা লাইনে ভালোবাসার ইয়ে আছে। খুব সুন্দর কবিতা প্রসেনজিৎ। এবার আরেকটা কি অনুগল্পে যাবো নাকি একটু গল্প করব তারপরে যাব? অনেকেই মানে যে ছোটদলদা, প্রসেনজিৎ সরি, চন্দ্রিমা দি আর কে আছেন জানি না, যারা আছেন তারা বোর হচ্ছেন না তো? দিলীপ দাস, গৌরব চক্রবর্তী, আপনারা যারা আছেন ওরা বোর হচ্ছেন না তো? যদি করেন আমি তাহলে পরের গল্পে যাব। অনুগল্পে আমার একটা ভীষণ সফট কর্নার আছে। অনুগল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। জানি না আদৌ এগুলো অনুগল্প হয় কিনা না, কবিতাগুলো যে লিখি আদৌ কবিতা হয় কিনা জানি না। আমি লিখতে থাকি, আমার মনে আসে, ভাবনায় আসে, আর আমি লিখতে থাকি। এগুলো আদৌ কি হয় আমি জানি না। অন্য স্বাদ একটা আমার লেখা অনুগল্প। এই অনুগল্পটা একটু আলাদা ধরনের, পড়লে বুঝতে পারবেন এটা একটু ঠিক সাধারণ গল্পের মতো না, ভাবনার মতো না। এটাকে একটু এক একজন এক এক রকমভাবে ভাবতে পারে। আমি পড়ে বলছি আমি কি ভেবে লিখেছি সেটা আমি বলবো। আগে আমি অন্য স্বাদটা পড়ে নিই, পড়লে আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যে এটা একটু অন্যরকম টাইপ লিখেছিলাম। একদম ছোট্ট গল্প। আমি খুব ফাঁকিবাজ আসলে। আমি বেশি লম্বা কিছু, আমার আগেই বলেছি যে আমি খুব বেশি লম্বা কিছু আমি করতে পারি না। রাত 12টা, গির্জার ঘড়িটা সময় বলে দিল। ওর আসার সময় হয়ে গেছে, ও এক্ষুনি আসবে, আর এসেই আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে। আমি ওর অপেক্ষা করছি, রোজই পড়ি। ও যে কেনই বা আসে, কেনই বা এমন করে আদর করে, জানি না। কারণ ওকে আমি দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। আমার কেমন জানি এক ভালো লাগার অনুভূতি হয় ওর স্পর্শে, কিছু উত্তেজনাও। আপনারা হয়তো আমাকে পাগল ভাবছেন। না না, আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। আমি একটা বেসরকারি ব্যাংকে কাজ করি। 40 পেরোনো আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি সবসময়। এখানে বদলি হয়ে আসার পর থেকেই
এই ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে। আজ ব্যাংকে যাবার পর বদলির কাগজটা হাতে পেলাম। বুঝতে পারলাম আবার তল্পা গুটিয়ে চলে যেতে হবে। মনটা খারাপ হয়ে গেল। বাড়ি এসে চুপ করে বসে রইলাম। অপেক্ষা করতে থাকলাম ওর আসার। ও এলো, কিন্তু কেমন জানি থমথমে আজ। হঠাৎ করে শুরু হলো কি ভীষণ তাণ্ডব। ঘরের সব কিছু তছনছ হয়ে গেল। ওর এরূপ আমি আগে কখনো দেখিনি। আমি ভয়ে তখন সিটিয়ে আছি এক কোণে, আর ভাবছি ওর রাগের কারণ কি আমার বদলি। কিছুক্ষণ পর ও আমাকে নিয়ে তাণ্ডবে মেতে উঠল। একবার বিছানার এদিকে আর একবার ওদিকে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমার বিছানার পাশে আমার বান্ধবী টিনা বসে আছে, আর একজন ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে চলেছেন। টিনা আমার দিকে তাকিয়ে বলল, তুই জোরে বেহুশ ছিলি রে মানালি। পাশের বাড়ির মাসিমা আমাকে খবর দেন। আমি এসে দেখি তুই জ্বরের ঘোরে কী সব বলে চলেছিস। আমি কিছুই বুঝতে পারিনি। আমি টিনার দিকে তাকিয়ে শুধু বললাম, আমি আজই এই ঘরটা ছেড়ে দিতে চাই রে টিনা। টিনা বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। টিনা ওর কাকার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দিল। বিকেলের দিকে আমি ঘরটা ছেড়ে দিলাম। ঘরটা থেকে বেরিয়ে আসার সময় কেন জানি মনটা উদাস হয়ে গেল। মনে হলো আজও সে আসবে। যেতে যেতে কেউ একজন আপন হারানোর ব্যথা অনুভব করলাম। এটা লিখেছিলাম যখন, তখন এটা ভেবে আমার ভাবনার মধ্যে এটা ছিল, অনেকের এটা থাকে যে একাকিত্ব যে সেটাকে মেনে নিয়েও মেনে নিতে পারে না। তখন একটা ভেতরে কেউ একজন সাথী পাওয়ার একটা আকুলতা থাকে। সেই আকুলতাটা অনেক সময় এরকমভাবে ভেতরে কাজ করে যে ওটাকে বাস্তব ভেবে নিয়ে নেয় অনেকে। আবার এটাকে আবার অন্যরকমভাবে যদি ভাবেন যে কেউ হয়তো সত্যিই আসে কিছু ভুতুরে কিছু, বা যেটাকে আমরা সুপার ন্যাচারাল বা এরকম বলি পাওয়ার, ওরকম কিছু যদি ভাবেন তাও ভাবতে পারেন। তা আমি ভেবে লিখেছিলাম একাকিত্বটা অনেক সময় আমাদেরকে এইরকম একটা অবস্থায় এনে দেয় যে আমার একজন কাউকে দরকার যাকে আমি সব কিছু বলতে পারি। কিছু মানসিক শারীরিক আমাদের চাহিদা থাকে, সেইগুলোর থেকেও আমরা এরকম ধরনের একটা ভাবনা এসে যায় অনেকের। তো এটা ছিল এটার উপরে অন্য স্বাদ। আমি এখন সুপ্রদীপ দাদার একটা কবিতা আমার খুব ভালো লেগেছিল, আমার ঈশ্বর, ওটা পড়ব। খুব অদ্ভুত কবিতা। খুব সুন্দর কবিতা। আমার ঈশ্বর। তোমার ঈশ্বর দালানেতে থাকেন, মন্দির মসজিদে। আমার ঈশ্বর ছাদ ছাড়া হন পথঘাট ফুটপাতে। তোমার ঈশ্বর ফটোতে থাকেন পাথরের কোনো মূর্তি। আমার ঈশ্বর জীবন্ত মানুষ আরতির প্রতিমূর্তি। তোমার ঈশ্বর খোলা দৃষ্টি ঐশ্বর্যে সম্পদে। আমার ঈশ্বর আনত দৃষ্টি ব্যস্ত তোষামোদে। তোমার ঈশ্বর ঝা চকচকে আলোয় ঝলমল। আমার ঈশ্বর মলিন চোখে জ্বলেতে টলমল। তোমার ঈশ্বরের নিয়মিত ভোগ উৎকৃষ্ট খাবার। আমার ঈশ্বরের অনির্দিষ্ট উচ্ছিষ্ট সবার। তোমার ঈশ্বর হাসি হাসি মুখ সেবা যত্ন অভ্যাসে। আমার ঈশ্বর অযতনেও দোয়া দিতে ভালোবাসে। তোমার ঈশ্বর চায় না কিছুই, তার নামেতেই জমাও। আমার ঈশ্বর হাত পেতে রয়, দূর দূর করে তাড়াও। তোমার ঈশ্বর আনন্দ মেলা উৎসব প্রতিনিয়ত। আমার ঈশ্বর রবাহুত আনন্দ বঞ্চিত। তোমার ঈশ্বর দানে অনুদানে বিশ্বে মহিমা ছড়ায়। আমার ঈশ্বর একটু দানে খুশিতে বাক্য হারায়।
তোমার ঈশ্বর বলেননি, তবুও প্রসাদ বিক্রি হয়। আমার ঈশ্বর প্রতীক্ষাতে কখন করুণা হয়। তোমার ঈশ্বর পঞ্চব্যঞ্জনে, আমার ঈশ্বর এক সেদ্ধ। খুশিতে বলে, হে ঈশ্বর তুমিই অনবদ্য। তোমার ঈশ্বর এই দুর্দিনেও নিয়মিত নিদ্রা তার। এত মৃত্যু, এত হাহাকার, বন্ধ তবুও দ্বার। আমার ঈশ্বর দাঁড়ে বসা থাকে, এক মনে শুধু ডাকে। অভুক্ত সে, অনাদৃত সে, তাকেই ভালোবাসে। তোমার ঈশ্বর কানে কানে এসে আমার ঈশ্বরেরে বলে, আমার ঠিকানা তোদের অন্তর, বলে দিস ভক্ত দলে। আমার ঈশ্বর হেসে বলে, প্রভু কেন মিছিমুছি, থাকো না দেবালয়ে। আমি তো আছি আনন্দেতে, তোমার করুণালয়ে। খুব সুন্দর একটা কবিতা সুপ্রদীপ দত্ত রায় দাদার। যখন আমি পড়েছিলাম, মানে এত অদ্ভুত উনি লিখেছেন, মানে সত্যি মানে ঈশ্বরও গরিবের হন, আবার ঈশ্বরও উনি মানুষকে, গরিব যারা রয়েছে তাদেরকে ঈশ্বর বলে উনি বলেছেন। উনার ঈশ্বর এরাই যারা খেতে পাচ্ছে না, খুব দরিদ্র সীমার নিচে আছে তাদের। আর বড় বড় মানুষের ঈশ্বর যিনি দেবালয়ে থাকছেন, উনার দ্বার আজকে বন্ধ। দেখতে গেলেও কেউ দেখতে পারে না, যেতে পারে না। খুব সুন্দর দাদা। জানি না আপনার কবিতাটা আমি ঠিক মতো মর্যাদা দিতে পারলাম কিনা না। এবার আমারই আর একটা কবিতা, যেটা রূপরাজ স্যারের খুব পছন্দ ছিল, ওটা পড়ছি। মন্দবাসা। মন্দবাসা। তার আগে আমি সব দিকে এত লাইভ হচ্ছে না, সব দিকে মানে এই আমাদের লকডাউনে একটা জিনিস ভালো হয়েছে, আমরা কেউ কারোর বাড়িতে যাওয়ার সময় ছিল না, বা কারোর সঙ্গে গল্প করার সময় ছিল না। এখন লাইভ হয়ে কিন্তু আমরা সবাই সবার সঙ্গে একটু সময়ের জন্য হলেও, ঘন্টাখানেকের জন্য হলেও আমরা কিন্তু একটু কথাবার্তা আদান প্রদান করতে পারছি। এটা বেশ ভালো হয়েছে একদিকে। সবাই সবার অনেক গুণগুলো বেরিয়ে আসছে, অনেকে কি ভালো নাচে, কি ভালো আবৃত্তি করছে, যে যার মতো করে করছে, খুব ভালো লাগছে। কিন্তু সব দিকে এত লাইভ হয়েছে যে সবাই মানে এদিকে না হলে ওদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে। হয়তো সবাইকে সমানভাবে আমরা করতে পারছি না, সময় দিতে পারছি না। কিন্তু ভালো লাগে এই লাইভগুলোতে, দেখতেও ভালো লাগে, অনেক কিছু শেখারও থাকে। এখন আমার কবিতা মন্দবাসাটা পড়ছি। একসাথে পথ নাই বা চললাম, যদি কখনো পথ হারাও আমার মনের আঙিনায় এসো। একসাথে গান নাই বা গাইলাম, যদি কখনো ছন্দ ভুলো আমার তানপুরায় সুর বেঁধো। তোমার আঙুল নাই বা ছুলো আমার, যদি কখনো স্পর্শ চাও আমার হাতে না হয়ে হাত রেখো। তুমি আমায় নাই বা ভালোবাসলে, যদি কখনো একা হও নিজের করে কাছে টেনো। নাই বা হলাম দোসর তোমার, যদি কখনো কষ্ট পাও আমাকেই না হয়ে মন্দ বেশো। হ্যাঁ, এটা রূপরাজ স্যারের খুব ছিল। উনি বলেছিলেন যে এটাতে সুর হলে ভালো হতো। এটা আমার খুব মানে খুব ভালো লেগেছিল। আমি খুব মানে আনন্দ হয়েছিল যে উনি বলেছেন এটাতে দীপাঞ্জলি সুর হলে খুব ভালো হতো। তো আমি তো সুর কি, আমি তো গানেরও গো জানি, তো সুরের তো প্রশ্নই নেই। ওটাকে আমি আমার মনের মতো করেই আমি বলে নিই, পাঠ করি। কিন্তু মোটামুটি যতটা লাইভ হয়েছে সবটাতেই এটা আমি পাঠ করেছি। খুব ভালো লাগে আমার এটা। এখন আমি আরেকজনের কবিতা পড়ব। সে আমার ছোট ভাই অম্লান নাগ। পেশায় সে ইঞ্জিনিয়ার, কিন্তু সে যে এত ভালো কবিতা লিখে আমি জানতাম না কোনোদিন। ইদানিং লকডাউনে আমি দেখলাম ও খুব ভালো ভালো কবিতা লিখছে। তো আজকে ওকে বললাম যে আমি তোর একটা কবিতা পাঠ করব। ও হেসেই শেষ, বলছে আমার কবিতা? আমি বলছি হ্যাঁ, তোর কবিতা একটা পাঠ করব। তো ওর একটা কবিতা সস্তা প্রেমিক, ওটা পাঠ করছি।
সস্তা প্রেমিক, কবি অম্লান নাগ। আমি একটা ভালোবাসা দেখেছি, ঠিক প্রেমের মতো নয় সেটা। পার্কের গাছে ঝোপে হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টা স্টোরিতে শেয়ার কেউ করে না। স্টারবাক্সের কফি কাপে মুখোমুখি সেই ভালোবাসার ধোঁয়াও ওঠেনি জীবন। লন্ডন টাওয়ার সকাশে রুফটপ 5 তলায় ওয়াইনের বোতলে রাঙেনি মন। বিক্রি হয়নি ভালোবাসা শোরুমে, প্রাডা কিংবা লুই ভিক্টন। তুই বলেছিলি সস্তা প্রেমিক, হয়তো ঠিক তাই, কিন্তু তোর আধ কাজল আর্দ্রতায় আমার ভেজা চোখ ঘুম ভাঙে যবে। আমি খুব একটা ভালো লাগা, না না, ভালোবাসাই পাই জানিস। মহুয়ায় মাতল চৈতালি ভোর, তোর মেঘ ঢাকা তীব্র কালো চুলে জমে রাঙা রোদ্দুর। তোর শান্ত বুকের আদরে জন্মে কত শত উষ্ণ আবেগ। বৃষ্টি আসে চোখে, ঠোঁট আর গালে। ছুঁয়ে দেখেছি তোকে আমি স্বপ্ন রাতের, সৃষ্টি ছাড়া ভালোবাসা। এটা ছিল ওর কবিতা সস্তা প্রেমিক। এখন আমি আমারই আর একটা কবিতা পড়ছি, এমন করেই না হয় গল্প হোক। এটা আমি ভিডিও করেছিলাম, এটা আমার আরেকটা লেখালেখির গ্রুপে ওদের কবিতা পাঠের আসর চলছিল, রং মিলেন্দির চিলেকোঠা, যেটা থেকে আমার এবং প্রসেনজিৎ দুজনেরই কবিতা ছাপা হয়েছিল কলকাতা থেকে। তো ওদের ওই গ্রুপটা রং মিলেন্দির চিলেকোঠায় কবিতা পাঠের আসর হচ্ছিল, তো ওখানে আমি করেছিলাম এমন করেই না হয় গল্প হোক। এটা লেখা করোনার পরে, যখন এখনো চলছে, করোনার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চলে আসছে। যারা অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, যারা হয়তো পরিযায়ী, মানে অন্য জায়গায় গিয়ে কাজ খোঁজেন, দিনের দিন আনে দিন খান এরকম টাইপের, ওরা যখন করোনা হওয়ার পরে যখন কর্মসংস্থান হারায়, তখন ওরা পায়ে হেঁটে রওনা দিয়ে দেয় ওদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ওরা কী যে কষ্ট পায় বা এখনো পাচ্ছে, টিভি খুললেই দেখা যায় ওরা খুব কষ্ট করছে, খুব কষ্ট পাচ্ছে। তো ওদের কষ্ট দেখে আমি এই কবিতাটা লিখেছিলাম। খুব কষ্ট হয়েছিল, এখনো আমার খুব কষ্ট হয়েছে। আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না। সরকার করার চেষ্টা করছে, কিন্তু কতটুকু হচ্ছে সেটাই হলো কথা। এমন করেই না হয় গল্প হোক। শহরের পথে হেঁটে চলেছে কয়েক শত লোক, গন্তব্যস্থল আপাতত গ্রামের বাড়ি। তারপর পাপি পেট যেখানে নিয়ে যায় সেখানে। পথ যে কঠিন তারাও তা জানে, তবু পৌঁছতে যে হবেই। অপেক্ষায় দিন গুনছে তাদের পরিবার। ওরা পৌঁছতে পারবে তো? উত্তর অজানা ওদেরও কাছে। প্রচণ্ড রোদ্দুর, জলের তেষ্টা, পেটে খিদে আর বুকে ক্ষুধার্ত সন্তান। কি করবে একটা মা? তবুও পথ চলা থামে না। এ যেন এক অন্তহীন চলা। প্রাণহীন দেহ পড়ে আছে পথে, বাতাসে আর্তনাদ, হয়তো বিধাতারও চোখে জল আজ। অসহায় তিনি এদেরই মতো। ভাগ্য আজ পথচারী হয়েছে সামিল এদের মিছিলে। এমন করেই না হয় গল্প হোক। তো এটা ওই যারা পরিযায়ী, এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি বাকরি করছেন, কিন্তু এখন হারিয়ে গ্রামের পথে রওনা দিয়েছে, এদের যে অবস্থাটা খুব করুণ অবস্থা, খুব কষ্ট দেয়। এখন একটা মাতৃবন্দনা, আমি মধ্যে মধ্যে কিছু ইয়ে করি,
মাতৃবন্দনা লিখি, ওটা বলতে পারেন বাবার থেকে পাওয়া। আমার বাবা খুব ভালো শ্যামাসঙ্গীত লিখতেন। শ্যামাসঙ্গীত মানে সঙ্গীত পড়ে হতো, উনি মাতৃবন্দনাই লিখতেন। পড়ে দীপক ভট্টাচার্য, শান্তিকুমার ভট্টাচার্য, ওরা এটাতে সুর দিয়ে রেডিও স্টেশনে গাওয়া হয়েছে অনেক গান। তো মাতৃবন্দনাটা মধ্যে মধ্যে আমার লিখতে ইচ্ছে করে, হয়তো বাবার থেকেই পাওয়া নাকি জানি না। তো এর মধ্যে একদিন আমারই এক কলিগ, ও সুজাতা ভট্টাচার্য, ও লিখেছিল রঙের উপরে, মেয়েদের রং, ফর্সা না কালো, কালো হলে কদর কম আর ফর্সা হলে কদর বেশি, এটার উপরে খুব দুঃখ করে লিখেছিল। তখন আমার এই কবিতাটার কথা মনে হয়েছে, তো ভাবলাম আজকে একটু পড়ি, সবাই সাথে ভাগ করে নেই। রঙের বিচার করে যারা, পুজো তোর মা করে তারা, কালো মেয়েকে হেলা করে কালো মায়েতে আত্মহারা, কালোতেই যে জগৎ আলো, এই কথাটা ভুলেছে যারা, তারাই তোর প্রেমে মাগো রাত দিন করে তারা তারা। মা তুই এদের চোখ খুলে দে, কালোর ভেতর যে আলো ভরা, মনের কালো দূর করে দে, দেখিয়ে দে মা তমহরা। তো এটার তো সুর নিয়ে আমি শুধু পড়লাম। শতদলদা ঠিক আছে সব? ওরে বাবা, আমি তো মেসেজগুলো পড়ছি না। সুন্দর কবিতা, চন্দ্রিমাদি থ্যাংক ইউ, শতদলদা থ্যাংক ইউ, গৌরব চক্রবর্তী ধন্যবাদ, প্রসেনজিৎকে সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, ভালোবাসা ছড়াক শতদলদা, সব দিকে সবাই ভালো থাকুক। গৌরব চক্রবর্তী বোর হচ্ছে না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পড়ে যাচ্ছি। পঙ্কজ ভট্টাচার্য থ্যাংক ইউ। আমি আসলে ওই মেসেজ দেখাটা না, ওটা আমি খুব কম পারি, মানে পড়তে পড়তে আমি ভুলে যাই যে মেসেজগুলোরও আমি একটু উত্তর দিলে ভালো লাগে, যারা দেখছে হ্যাঁ গল্প করতে করতে ভালো লাগে। থ্যাংক ইউ জন্যবাদী, সুন্দর পাঠ, সত্যদা পাঠ ভালো করেছে, থ্যাংক ইউ। ও অম্লান লিখেছে বন্ধুতে, বা বাবা আমি জানি না। হ্যাঁ, অম্লান ভালোই লিখে শতদলদা। হ্যাঁ শতদলদা, বাবা ভালোই লিখতেন। হ্যাঁ, এটা একটা শ্যামাসঙ্গীত, সুর দেওয়ার মতো আমি তো সুর দিতে পারি না, কারা সুরকার আছেন আমারও খুব একটা ভালো পরিচিতি নেই, তো তোমাদের জানাশোনা থাকলে আমাকে বলবে। আমি ভাবছি যে বাবার যেগুলো মাতৃবন্দনা আছে ওগুলোতেও সুর দেওয়াবো, আর আমিও বেশ কটা 4-5টা হবে, বেশ কটা মানে কি বেশি না, লিখেছি, ওগুলোতেও সুর যদি কেউ দেন আমার খুব আনন্দ লাগবে। আমি মগ্ন হয়ে পাঠ করি। হ্যাঁ, আমি দেখছি না আপনাদের চন্দ্রিমাদি কি লিখছেন কি না। লাস্ট একটা আমার কবিতা 19শে মেয়ের উপরে, ওটা দিয়ে আমি আমার লাইফটা শেষ করব। 19শে মে, যেহেতু আমাদের আজকে 17 তারিখ, 19 তারিখ এসেই গেছে, কালকে বাদে পরশু, তো ওটার উপরে আমি একটা লিখেছিলাম 19শে মে। 19 আমার গর্ব, আমার অভিমান, 19 আমার চেতনা, রক্তেই বহমান। আজও দগদগে বুকের ক্ষত, মাটি আছে আজও লাল, বাঙালির কাছে 19 হলো বিজয়েরই জয়গান। আজও ভুলেনি শহর সেই 19-এর দান, ভাষার জন্যে যারা দিলে নিজের প্রাণ। 19 ভাষার সূর্যোদয়, আমার বর্ণমালা, 19 আমার শ্রদ্ধা আর অমোঘ ভালোবাসা। সশ্রদ্ধ প্রণাম সবাইকে, এই 19 শহীদকে আমার আন্তরিক প্রণাম। ওদের জন্যই আজকে হয়তো আমরা এই লাইভ করতে পারছি বা এই বাংলা নিয়ে চর্চা করতে পারছি, নাহলে হয়তো আমরা এটা পারতাম না। ওদের জন্যই আজকে আমরা বাংলায় কথা বলছি, বাংলায় লিখছি, বাংলা কবিতা পাঠ করছি, পাঠের আসর হচ্ছে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, 8:30টায় শেষ করব আমি।
মধ্যেখানে নেটের জন্য একটু ইয়ে হলো। আমি তো খুব ভালো পাঠ করতে পারি না, তাও আমি চেষ্টা করেছি। আগে যারা করেছেন লাইভ তারা খুব ভালো ভালো লাইভ করেছেন, আমি দেখেছি। দেখে দেখে ভাবছিলাম যে আমি কি বলবো, আমার তো তেমন কিছু নেই। শতদলদা বললো লাইভ করতে, আর কি যে নিয়ে আমি ঝুলিতে করে আমি সবার সামনে যাব। যাই হোক, কথা বলে গল্প করে বেশ কাটিয়ে দিলাম অনেকটাই। খুব বড় পাওনা যে এখানে যারা আছেন তারা আমাকে কষ্ট করে সহ্য করেছেন, শুনেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতা যাপন করুন, সাহিত্যে থাকুন। আর আমার লেখা মধ্যে মধ্যে আমি এই গ্রুপে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি নতুন সদস্য একদম এই গ্রুপে। আমি এখন পর্যন্ত একটাও কবিতা দেইনি। মুন্নাদি থ্যাংক ইউ। আমি একটাও কবিতা বা লেখা কিছু দেইনি। শতদলদা নিশ্চয়ই দেব, কারণ আমি লাইভে আসার কথা বলার পরে আমি আসলে এই গ্রুপটা জয়েন করেছি। শতদলদা আমাকে আগে পাঠিয়েছিল, কিন্তু আমি আর ব্যস্ততায় ওটা আর জয়েন করতে পারিনি। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকুন।